TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TBN24 এর নিয়মিত আয়োজিত অনুষ্ঠান TBN অ্যানালিসিসে। সাথে আছে আমি নাফিসা আহমেদ। আশা করছি আপনারা যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আপনারা যদি টেলিভিশনের পর্দায় আমাদেরকে দেখে থাকেন তাহলে অবশ্যই স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, লাইক করুন, শেয়ার করুন। আর যদি ফেসবুকে আমাদেরকে সরাসরি দেখে থাকুন তাহলে লাইক এবং শেয়ারের পাশাপাশি যেটি করবেন, আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না। আপনারা কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আপনারা কি দেখতে চান, কি শুনতে চান সেটি যখন আমরা জানবো, এটি আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করে সেভাবে আপনাদের প্রত্যাশা কিভাবে আমরা আপনাদের আরও ভালো কিছু সেবা দিতে পারি সেটি আমাদেরকে অনুপ্রাণিত করে থাকে। তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং আমাদের যদি আপনারা প্রশ্ন করতে চান, ফেসবুকের পাশাপাশি আমাদের কাছে যেটি রয়েছে সেটি হচ্ছে ফোন 4646307988। এই নাম্বারটিতে আপনি সরাসরি ডায়াল করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, পেতে পারেন আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে আপনাদের প্রশ্নের যে কোনো উত্তর। আজকের শোটি এটি ইমিগ্রেশন ভিত্তিক শো। ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন যেটি আপনাদের আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের আলোচনার যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখি। আপডেটস অন US সিটিজেনশিপ অ্যাক্ট অফ 2021, মার্কিন নাগরিকত্ব আইন 2021। দ্বিতীয় ধাপে আছে ইউ ভিসা। অনুষ্ঠানটি শুরু করার আগে এবং আমাদের অতিথির সাথে পরিচয় করিয়ে দেবার আগে আমি একটি ছোট্ট ডিসক্লেমার আপনাদেরকে দিয়ে রাখতে চাই। আমাদের অনুষ্ঠানে আপনারা যে সমস্যার সমাধানগুলো পেয়ে থাকেন সেটাকে সর্বক্ষেত্রে চূড়ান্ত বিবেচনা না করে, বরং যদি কোনো জায়গায় আপনাদের দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে তাহলে ওই ক্ষেত্রে একজন অভিজ্ঞ অ্যাটর্নির পরামর্শ আপনারা অবশ্যই নেবেন। তো আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইমিগ্রেশন অ্যাটর্নি অ্যাট ল মাহফুজুর রহমান। ধন্যবাদ নাফিসা এবং ধন্যবাদ TBN24 কে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ মাহফুজুর রহমান। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার আগে আমরা সিটিজেনশিপ অ্যাক্ট 2021-এর একটি প্রশ্ন আমার আছে, যে যেমনটি আমরা জানি যে প্রেসিডেন্ট বাইডেন নির্বাচিত হওয়ার আগে একটি ম্যান্ডেট নিয়ে উনি এসেছিলেন, যেখানে উনি ওয়াদা করেছিলেন যে 11 মিলিয়ন আইনি অনুমোদন ব্যতীত যারা এদেশে যে মানুষগুলো বসবাসরত আছেন বা আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস যারা আছেন তাদের জন্য তিনি একটি নাগরিকত্বের পথ তৈরি করবেন। তো আমরা শুরুতেই এটি সর্বশেষ যে আপডেটস বা তথ্য আছে সেই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছি। ধন্যবাদ নাফিসা, এটা একটা খুব চমৎকার বিষয়। কারণ এই যে গত বছর সরকার পরিবর্তনের যে ধারা ছিল সেখানে কিন্তু একটা আপনার বার্নিং কোশ্চেন ছিল যে ইমিগ্রেশন ইস্যু। প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু তার ইলেকশন ক্যাম্পেইনে কিন্তু প্রমিস করেছিল যে 11 মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদেরকে উনি বৈধতার মাধ্যমে সিটিজেনশিপ করে দিবে। তো সেটারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে সিটিজেনশিপ অ্যাক্ট 2021 যেটা কংগ্রেসে ফেব্রুয়ারি 18, 2021 ইন্ট্রোডিউস করা হয়েছে, ওটার যে বেসিক যে ক্রাইটেরিয়া, যারা কিনা আমেরিকায় আনডকুমেন্টেড অবস্থায় আছে এবং যারা কিনা আমেরিকা প্রবেশ করেছে তাদের একটা স্ট্যাটাস এবং ফলোইং টু আফটার 5 ইয়ার্স গ্রিন কার্ডের ব্যবস্থা রাখা হয়েছে। তো আপাতত আমরা দেখতে পাই যে ওই অ্যাক্টটি এখনো বিল আকারে রয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ভোটাভুটি হয়নি, কারণ 141 জন কংগ্রেস ম্যান ওমেন এটা স্পন্সর করেছে। তো আমরা এটা সামনে দেখার বিষয় কখন সেটা ফ্লোরে যায়, ভোটাভুটি হয় এবং এরপরে আবার সিনেটে আবার দুই পক্ষ রাজি হয় কিনা, সেই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা রাখতে হবে সামনে। জি, ইউ ভিসা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। এটা থাকলো আপনার আপডেট সিটিজেনশিপ অ্যাক্ট 2021-এর উপর। দর্শক যদি পরবর্তীতে আমাদের অন্য কোনো তথ্য থেকে থাকে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আপাতত আমাদের কাছে এটিই আছে। মাহফুজুর রহমান, ইউ ভিসা
ইউ ভিসা যেটি আমরা জানি যে একটি নন ইমিগ্রেন্ট বা অভিবাসী একটি ভিসা, যেটি কিনা যারা এখানে যুক্তরাষ্ট্রে থাকাকালীন বা ইউনাইটেড স্টেটসে বসবাসরত অবস্থায় যারা বিভিন্নভাবে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত হয়ে থাকেন তাদের জন্য এবং পাশাপাশি তাদের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স বা পরিবারের যারা সদস্য রয়েছেন তাদেরকে এই ভিসাটি দেওয়া হয়ে থাকে। তো আমি এটির আদলে আসলে আমি আমার একটি ঘটনা আছে যে প্রশ্নটি আমি আপনাকে করব, কিন্তু তার আগে আমি জানতে চাই যে ইউ ভিসার জন্য এলিজিবল কারা হন? ধন্যবাদ। এটা খুব একটা আপনার ইন্টারেস্টিং বিষয় ইউএস ইমিগ্রেশনে, কারণ ইউ ভিসা হচ্ছে এক কথায় বলতে পারি যে যারা ক্রাইম ভিকটিম তাদের জন্য ইমিগ্রেশনের একটা ব্যবস্থা রাখা হয়েছে। তো এটা ইউ ভিসা, এটা একটা সংক্ষিপ্ত নাম। তো যারা আমেরিকাতে নন রেসিডেন্টস অথবা নন সিটিজেন আছে, যাদের গ্রিন কার্ড নেই অথবা সিটিজেন না, তারা যদি কোনো ক্রাইমে ভিকটিম হয় তখন তারা যদি ল এনফোর্সমেন্ট এজেন্সিকে সর্বাত্মকভাবে কোঅপারেশন করে তখন ইউএস ইমিগ্রেশন থেকে তাদেরকে নন ইমিগ্রেন্ট ভিসা, যেটা 4 বছরের জন্য তারা গ্রান্ট করে থাকে, এবং যখন ইউ ভিসা অ্যাপ্রুভ হবে তখন তারপর থেকে 3 বছর পরে আবার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবে। তো ইউ ভিসার আরো অন্যান্য বেনিফিট আছে, যেটা ফ্যামিলি মেম্বার, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, যেটা স্পাউস, চিলড্রেন, তারাও পেতে পারে। এখানে আরেকটি খুব মজার বিষয় আছে, সেটি হচ্ছে কেউ যদি আন্ডার 18 অবস্থায় ক্রাইম ভিকটিম হয় তাহলে কিন্তু উনি ওনার আন্ডার 21 সিবলিংস পাশাপাশি প্যারেন্টসদেরকেও কিন্তু ওই ইউ ভিসার ফ্যামিলি মেম্বার হিসাবে আমেরিকাতে ইমিগ্রেট করতে পারে। আমি মাহফুজুর রহমান একটি সত্য ঘটনার আদলে একটি গল্প আপনাকে বলতে চাই। সেটি হচ্ছে কিছুদিন আগে একজন দর্শক আমার সাথে শেয়ার করছিলেন যে তিনি একটি দিল্লিতে কাজ করেন, তো তিনি রাতের শিফটে কাজ করেন। তো কাজ করার সময় এমন ওনার সাথে দুবার হয়েছিল যে উনি গান পয়েন্টে ডাকাতি হয়েছিল, দোকানটির মধ্যে ভাঙচুর হয়েছিল এবং তিনি শারীরিকভাবে অক্ষত আছেন, কিন্তু দুবার তার সাথে এমন হয়েছে যে একটি গান পয়েন্টে দোকান থেকে চুরি করা হয়, টাকা পয়সা রেজিস্টার থেকে নিয়ে যাওয়া হয়। তো এই মানুষটির প্রশ্ন হচ্ছে যে উনি যেহেতু শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হননি, তো ওনাকে ইউ ভিসার জন্য উনি কি আবেদন করতে পারবেন বা এলিজিবল হবেন? হ্যাঁ, ইউ ভিসা যে ক্রাইম ভিকটিম যেটা বলেছিলাম, সেই ক্রাইমের কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। ওখানে প্রায় আপনার লিস্ট অফ ক্রাইম আছে, ফর এক্সাম্পল ফ্যালোনি, তারপর ডোমেস্টিক ভায়োলেন্স, ট্রাফিকিং, মার্ডার, মানে এরকম অনেকগুলো 15-20টা ক্রাইমের লিস্ট আছে। তো ওটার মধ্যে একটা অন্যতম হচ্ছে ফ্যালোনি, যারা যদি ভিকটিম হয়ে থাকে। তো আপনি যে এক্সাম্পলটি বললেন, উনি যখন দিল্লিতে কাজ করছিল, রোবারি কিন্তু নিউ ইয়র্ক স্টেটের রোবারি কিন্তু ফ্যালোনিতে পড়ে যায়, আর ফ্যালোনি হলে উনি কিন্তু ইউ ভিসা কোয়ালিফিকেশন পেয়ে যায়। আর ইউ ভিসা কোয়ালিফিকেশনের আরেকটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে আপনাকে ফিজিক্যালি অথবা মেন্টালি ক্ষতিগ্রস্ত হতে হবে ওই ক্রিমিনাল অ্যাক্ট দ্বারা। তো এখন যদি গান পয়েন্ট ধরে হয়তো বলতে পারে যে ফিজিক্যালি কোনো কিছু তাকে টাচ করা হয়নি, কিন্তু স্টিল উনি কিন্তু মেন্টালি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কিন্তু সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন করে কিন্তু উনি ইচ্ছা করলে ইউ ভিসার জন্য আবেদন করতে পারেন। দর্শক, আশা করছি আপনি প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। এটি আপনার জন্য অনেক উপকৃত একটি ইনফরমেশন হবে, তথ্যটি আপনাকে অনেক হেল্প করবে আশাই করছি। মাহফুজুর রহমান, ইতোমধ্যে যেমনটি আমরা বলেছি যে আজকে আমাদের শোটি ফ্রিকোয়েন্টলি অ্যাস্কড কোয়েশ্চেন হবে, ইমিগ্রেশনের উপর বিভিন্ন প্রশ্ন আমাদের দর্শক করতে পারবেন। তো এর মধ্যে আমি ফেসবুকে অনেকগুলো প্রশ্ন পেয়েছি, তোর মধ্যে একটি আমি যেটি তুলে ধরতে চাই। মোহাম্মদ জাজবি উনি প্রশ্ন করেছেন যে অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম 2016-এ যারা অ্যাপ্লাই করেছিলেন বা 2017-এর দিকে অ্যাপ্লাই করেছেন তাদের আপডেটগুলো কি? একটা ব্যাকলগ ছিল আমরা জানি, এটার কতটুকু অগ্রসর হয়েছে? এটা আসলে যারা দর্শকরা আছে, আমরা অনেক সময় টিভিতে অনেক শোতে আমরা বলেছিলাম যে বিগত 4 বছর আগে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিন্তু অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে, যে বিশেষ করে অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটি পরিবর্তন এনেছিল। পরিবর্তনটি ছিল, সাধারণ নিয়ম ছিল যারা অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম ফাইল করে লোকাল অ্যাসাইলাম অফিস, যারা ফার্স্ট কাম ছিল, যারা প্রথমে আবেদন করেছে তাদেরগুলো তারা প্রথমে ইন্টারভিউ স্কেডিউল করতো এবং যারা পরে আবেদন করেছে তাদেরকে পিছনে রেখে দিত। তো ট্রাম্প প্রশাসন যেটা করলো, যারা ওই পলিসিটা ঘুরিয়ে দিল, তারা বললো লাস্ট কাম ফার্স্ট সার্ভ।
দ্যাট মিনস হচ্ছে তারা এটা স্টপ করলো, যেমন তখন তাদের কাট অফ লাইন ছিল অ্যারাউন্ড 2015 এর এন্ড তখন ওখান থেকে ডিসেম্বর 2017 পর্যন্ত তারা অ্যাপ্লিকেশন গুলো তারা সবকিছু ফ্রোজ করে রাখলো, এবং জানুয়ারি 2018 থেকে যে আবেদন করেছিল তাদেরগুলো তারা কল করতে শুরু করলো। তো এতে করে দেখা যায় যে ওই 1 থেকে 2 বছরের মধ্যে যারা আবেদন করেছিল তারা কিন্তু আসলে কোনো হোপ পাচ্ছে না, তারা কোনো প্রকার ইন্টারভিউ কোনো কিছু আপনার তাদের কোনো আপনার ইউএসএস থেকে কোনো ইনফরমেশন পাচ্ছে না। তো এটা আসলে ওই কারণটাই হয়েছে। আর পাশাপাশি আমরা দেখেছিলাম যে কোভিড শুরু হওয়ার আগে কিন্তু ওই গভর্নমেন্ট কিন্তু ব্যাকলগ অনেক কমিয়ে এনেছিল, তারা কিন্তু আমরা দেখেছি যে তারা পিছন থেকেও তারা ইন্টারভিউ স্কেজুল করেছিল, কিন্তু পরে কোভিড সিচুয়েশন আসার পরে দেখা যায় সেই হোপটিও নষ্ট হয়ে গেছে দেখা যায়। মাহফুজুর রহমান, আমরা ফেসবুকে অনেক অনেক প্রশ্ন পাচ্ছি, এর মধ্যে আরেকজন প্রশ্ন করেছেন নাবিল মালিক। তিনি জানতে চান F2A ভিসা ক্যাটাগরির এটা লেটেস্ট আপডেট কি আছে? F2A ক্যাটাগরি হচ্ছে গ্রিন কার্ডধারী, তার স্পাউস এবং আন্ডার 21 চিলড্রেন। তো এখন F2A এটার সবচেয়ে সুসংবাদ হচ্ছে বিগত বেশ 1-2 বছর ধরে F2A ক্যাটাগরি ওখানে কোনো ব্যাকলগ নেই, এটা হচ্ছে কারেন্ট। তো এখন যদি কারো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয় এবং ন্যাশনাল ভিসা সেন্টারের কাজগুলো কমপ্লিট হয়ে যায়, তাহলে শুধুমাত্র ইন্টারভিউর জন্য অপেক্ষা করতে হবে। মাহফুজুর রহমান, আমাদের একটি কল আছে, কলটি আমরা নিয়ে নিই। শিওর। হ্যালো, জি দর্শক, নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি আব্দুল সালাম নর্থ ক্যারোলাইনা থেকে বলছি। আমি জানতে চাচ্ছি যে সিটিজেনশিপ পরীক্ষার ব্যাপারে একটা অপশন আছে। এই অনুষ্ঠানেই শুনেছি যে যারা ইংরেজি ভালো জানে না, যারা কম জানে এবং 50 ইয়ার্সের উপরে বয়স যাদের, তারা ডক্টর যদি সার্টিফিকেট দেয় তাইলে তারা পরীক্ষা দিতে পারে বাংলা ভাষায়, অথবা একটু সুবিধা পাওয়া যায় আর কি এই ধরনের। কিন্তু এই ধরনের এক মানুষের কাছে শুনছি যে এরকম যদি ডাক্তার সার্টিফিকেট দেয় তাইলে নাকি পাওয়া যাবে না, চাকরি থাকবে না বা চাকরি করতে পারবে না। এটা কি সত্যি নাকি? এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি। মাহফুজুর রহমান, আপনি কি কোনো প্রশ্ন করতে চান দর্শককে, না আপনি বুঝতে পেরেছেন? না, বুঝতে পেরেছি। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। ধন্যবাদ। আসলে দর্শক, উনি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের যে এক্সামশনের দুটো রুলকে আসলে মিক্সড আপ করে ফেলছে। তা আমি দুটো রুল সুন্দরভাবে বলি, তাহলে বুঝতে পারবে। সেটি হচ্ছে, একটা হচ্ছে ফুল এক্সামশন ক্লেম করা যায় যারা কিনা মেডিকেলি ইনক্যাপাবল টু লার্ন নিউ থিং, যেটা স্পেশাল একটা ফর্ম আছে, সেই ফর্মটি ফিল আপ করে ডাক্তারকে থেকে নিয়ে ফিল আপ করে ইমিগ্রেশন জমা দিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে কোনো প্রকার এক্সাম হবে না, শুধুমাত্র ব্যক্তিগত প্রশ্ন পড়ে সিটিজেনশিপ দেওয়া হয়। আর আরো যে কিছু যে আপনার এক্সামশন আছে, সেটা হচ্ছে যে বাংলায় পরীক্ষা দিতে পারবে কিছু, মানে বাংলায় মানে তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে কিছু কিছু অ্যাপ্লিক্যান্ট যারা কিনা আমেরিকায় 20 ইয়ার্স লফুল পার্মানেন্ট রেসিডেন্স আছে এবং যাদের বয়স 50, তারা হচ্ছে তার নেটিভ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে, যে দেশেরই হোক ওটা পারবে। আর হচ্ছে কেউ যদি আবার দেখা যায় যে 15 ইয়ার্স লফুল পার্মানেন্ট রেসিডেন্স আছে এবং 55 ইয়ার্স, উনিও কিন্তু তার নেটিভ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। তো উনি যেটা একটা প্রশ্ন করেছে, যেটা কিনা যে মেডিকেল এক্সামশন নিলে জব করতে পারবে কিনা। তো এখানে একটা প্রশ্ন থেকে যায়, যদি ডাক্তার যদি সার্টিফাই করে দেয় যে এই ব্যক্তিটি এখন আর নতুন জিনিস লার্ন করতে সক্ষম না, পারছে না, তখন একটা অটোমেটিক প্রশ্ন হয়ে যায় যে হাউ হি ইজ ডুইং দ্য জব কিভাবে তাহলে পারফর্ম করছে, তাহলে যদি নতুন জিনিস মনে রাখতে না পারে। তো এই দুইটা জিনিস কিন্তু অনেক সময় কন্ট্রাডিক্ট হয়ে যায়। ধন্যবাদ মাহফুজুর রহমান। আমাদের ফেসবুকে আরেকটি প্রশ্ন আছে, প্রশ্নটি করেছেন মোহাম্মদ রহমান। তিনি জানতে চেয়েছেন যে I-765 ফর্ম বা আনএমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্টেশনের জন্য রিনিউ করার জন্য যখন আবেদন করা হবে, সেটি এক্সপায়ারেশন ডেটের কতদিন আগে করতে হবে? এটা যে ইউএসসিএস এর যে বর্তমান নিয়ম, সেটি হচ্ছে এক্সপায়ারেশন থেকে 6 মাস এর মধ্যে করতে হবে। যখন কার্ডটি যখন এক্সপায়ারেশন ডেট থেকে উনি 6 মাসের মধ্যে করতে হবে, 6 মাসের
উপরে গেলে 7 মাসের মধ্যে যদি করে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দিবে। তিনি পাশাপাশি আরেকটি পরিপূরক প্রশ্ন করেছেন যে যদি কারো ফেলেনি বা মিসডিমেনার কোনো ক্রিমিনাল চার্জেস থেকে থাকে, রেকর্ড থেকে থাকে, তো ওই ক্ষেত্রে কি ওয়ার্ক অথরাইজেশন ওনার বাতিল হয়ে যেতে পারে বা রিনিউ না হতে পারে? হ্যাঁ, এটা সম্ভাবনা আছে, বিশেষ করে অ্যাসাইলাম যারা অ্যাপ্লিকেন্ট তাদের ক্ষেত্রে এটা আপনার ইম্পোজ করা হয়েছে বিগত ট্রাম্প প্রশাসনের আমলে। স্টিল সেটা আপনার অ্যাক্টিভ আছে। কেউ যদি সে ধরনের কোনো গুরুতর ক্রাইমের সাথে জড়িত হয় তখন কিন্তু এটা এই কারণে তারা ইএডি কার্ড দিবে না যে এটা পাবলিক ইন্টারেস্টের আপনার এগেইনস্টে হয়ে যায়, যে ওই ব্যক্তি যেটা একটা ভায়োলেন্ট ক্রিমিনাল তাকে যদি ওয়ার্ক পারমিট দেওয়া হয় এবং সে যদি পাবলিকের মধ্যে কাজে যায় তাহলে পাবলিক এন্ডেঞ্জার মধ্যে পড়ে যেতে পারে। সেটা হচ্ছে মেইন এটা প্রিন্সিপাল ছিল। তো হ্যাঁ, এটা সম্ভব, এটা কিন্তু আপনার না করে দেওয়ার সম্ভাবনা আছে। মাহফুজুর রহমান, আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলাপ করছি। প্রিয় দর্শক, আমরা একটা ছোট বিরতিতে চলে যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না, আপনারা আজকে থাকুন আমাদের সাথে, গুরুত্বপূর্ণ অনেক আলোচনা হচ্ছে। ফিরছি ছোট একটি বিরতি পরে। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার বিরতির পর। সাথে আছে আমি নাফিস আহমেদ এবং আমাদের সাথে আজকে আছেন মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান, বিরতিতে যাবার আগে আমাদের সাথে অনেক দর্শক ফোনে ছিলেন, একটি ফোন কল আমরা নিয়ে নিই। হ্যালো, জি দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি প্রতীকুর বলছি জ্যাকসনাইজ থেকে। তো আমার মোট 3টা কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেনটা হলো, জো বাইডেন যে বলেছিলেন যে ইলেকশনের আগে উনি ড্রিমারের একটা পাস করবেন, তো এই ড্রিমারের একটা পাস হতে কতদিন লাগবে? আমার দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমাদের যে একটা টেম্পোরারি লিগাল স্টেটাস দেওয়া হবে সেটা পাস হতে কতদিন লাগবে? আর আমার তৃতীয় প্রশ্নটি হলো, যারা অ্যাসাইলামে আছে তারা কি কাজ করলে বেশি উপকার হবে তাদের জন্য, নাকি তারা কোভিড-19 এর বেনিফিট নিলে বেশি উপকার হবে? তো এই 3টা প্রশ্নের উত্তর আমি চাচ্ছিলাম। ধন্যবাদ দর্শক। মাহফুজুর রহমান, আপনি কোনো পাল্টা প্রশ্ন করতে চান? না, বুঝতে পেরেছি। উনি খুব চমৎকার 3টি প্রশ্ন করেছেন। যেটা আমরা আজকে অনুষ্ঠানের শুরুতে আলাপ করছিলাম যে সিটিজেনশিপ অ্যাক্ট, এবং সেটাই ওইটার মধ্যে একটা প্রশ্ন আছে ওনার। তো ওনার যে প্রথম প্রশ্নটি সেটি হচ্ছে ড্রিমার্স অ্যাক্ট। তা আমরা দেখতে পাই যে মার্চ মাসে কিন্তু দুটো বিল কিন্তু হাউসে উপস্থাপন করা হয়েছে এবং ভোটাভুটি হয়েছে এবং পাশও হয়েছে হাউসে। সেটি হচ্ছে ড্রিমার্স অ্যাক্ট এবং হচ্ছে আপনার ফার্মার্স ফার্ম ওয়ার্কার্স অ্যাক্ট, যেটা দুইটা ছিল। তো সেই অ্যাক্টগুলো আসলে কংগ্রেসের যে হাউসেই কিন্তু ভোটাভুটি হয়েছে, এখনো সেটি সিনেটে যাওয়ার অপেক্ষায় আছে এবং সিনেটি ভোটাভুটির অপেক্ষায় আছে। তো সেটা সামনে দেখার বিষয়, কখন তারা একমত হয় সেটা সেই বিষয়ে ভোট প্রদানের ক্ষেত্রে। তো ওটা সামনে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর যেটা উনি দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল টেম্পোরারি আপনার লিগ্যাল স্ট্যাটাস, যেটা কিনা সিটিজেনশিপ অ্যাক্ট 2021 এর মধ্যে বলা হয়েছে, সেটিও এখনো বিগিনিং পর্যায়ে আছে, যেটা ফেব্রুয়ারি 18, 2021 এ হাউসে মাত্র বিল হিসাবে প্রেরণ করেছে, এখনো ভোটাভুটি হয়নি। তো সেটার জন্য আমাদেরকে সামনে অপেক্ষা করে থাকতে হবে। আর যে অ্যাসাইলাম, উনি যেটা বলেছে অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট, অবশ্যই যারা কিনা অ্যাসাইলাম সিকার, অবশ্যই তারা কাজ করলে, যারা যদি নিয়মিত ট্যাক্স ফাইল করে, এটা তাদের জন্য একটা পজিটিভ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যখন জাজের কাছে কেস যাবে তখন তারা এটা অ্যাজ এ পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাউন্ট করতে পারবে। আর কেউ যদি এই যে কোভিড সিচুয়েশনে যদি কেউ আনএমপ্লয়মেন্ট নিয়ে থাকে, আমার মনে হয় না যে এতেও কোনো তার নেগেটিভ ইফেক্ট পড়বে, কারণ এটা একটা মহামারী, বৈশ্বিক মহামারী, এটা একটা মানবিক বিষয়। আর এছাড়া ইউএসসিএস থেকেও বলা আছে যে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের ক্ষেত্রে ইমিগ্রেশন বেনিফিটে কোনো প্রকার বাধাগ্রস্ত হবে না। ধন্যবাদ মাহফুজুর রহমান। আমি আমাদের দর্শকের সাথে একটু সাম্প্রদায়িকভাবে বলতে চাই যে এখনও কিন্তু এটা অনেকের ভিতরেই দ্বিধাদ্বন্দ্বটি রয়ে গেছে, যে যারা আনএমপ্লয়মেন্ট বেনিফিটস নিচ্ছেন, যারা অ্যাসাইলামে রয়েছেন, তাদের জন্য এটি কি কোনোভাবে পাবলিক চার্জ আকারে আসবে কিনা, বা পরবর্তীতে তাদের কেসের ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়তে পারে কিনা? না, সেটা আসলে অনেকেই এটার মধ্যে একটা কনফিউশন রয়ে গিয়েছে যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট পেলে সেটা পাবলিক চার্জে পড়বে। সেটি আসলে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ,
সেটা আনএমপ্লয়মেন্ট বেনিফিট কোনোভাবেই পাবলিক চার্জে পড়ার সম্ভাবনা নেই। এটা ইউএসসিএস থেকে বলা আছে যে পাবলিক চার্জ কোনো প্রকার তাদের পাবলিক এবং তাদের ইমিগ্রেশন বেনিফিট পেতে বাধাগ্রস্ত হবে না। এছাড়াও পাবলিক চার্জের যে রুল ছিল বিগত ট্রাম্প প্রশাসনের আমলে সেটিও কিন্তু রিভোক করে দেওয়া হয়েছে। এখন সেটা 1999 এর যে পাবলিক চার্জ রুল ছিল সেটা কিন্তু এখন বলবৎ আছে। আমাদের ফেসবুকে অনেকগুলো প্রশ্ন আছে, একটা প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি। প্রশ্ন করেছেন দেওয়ান মালিক, তিনি লিখছেন I-730 ফ্যামিলি অ্যাসাইলাম পিটিশন করেছেন, কিন্তু 1 বছর হয়ে গেছে এটি কোনো অ্যাপ্রুভাল পাননি। তো এটি কত সময় লাগতে পারে? এটি হচ্ছে যেটা I-730 সেটা হচ্ছে অ্যাসাইলি, যারা কিনা অ্যাসাইলাম গ্রান্ট হয় তখন তারা তার ফ্যামিলি মেম্বার, স্পাউস এবং আন্ডার 21 চাইল্ডের জন্য কিন্তু স্পন্সর করতে পারে গ্রিন কার্ড পাওয়ার আগেই। সেটি হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি। I-730 আবেদন করলে সেটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নির্দিষ্ট আপনার ইমিগ্রেশন অফিসে চলে যাবে। সেখানে কিন্তু একটা টাইম ফ্রেম থাকে, কোনো অফিসে 1 থেকে 1.5 বছর সময় লাগে, কোনো সেন্টারে সেটা 2 বছর সময় লাগে। তো ওনাকে ওটা চেক করে দেখতে হবে কোন সার্ভিস সেন্টারে ওনার অ্যাপ্লিকেশনটি আছে এবং ওটার প্রসেসিং টাইম কত। ইনকেস যদি সে প্রসেসিং টাইমের বাইরে চলে যায় ওনার অ্যাপ্লিকেশনটি, তাহলে অবশ্যই ইউএসসিএস এ কোয়ারি পাঠাতে হবে। মাহফুজুর রহমান, আমাদের আরও একটি প্রশ্ন আছে, EB3 ভিসা সম্পর্কে কিছু বলুন, এটির আপডেট জানতে চাচ্ছেন মোহাম্মদ সোহাগ। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। EB3 যখন ইবি শব্দের অর্থ হচ্ছে এমপ্লয়মেন্ট বেস, সো এটাকে কোড ল্যাঙ্গুয়েজ বলা হয় EB3, দ্যাট মিনস হচ্ছে এমপ্লয়মেন্ট বেস গ্রিন কার্ড ক্যাটাগরি 3। তো ওখানে 5টি ক্যাটাগরি আছে এমপ্লয়মেন্ট বেস, EB1, EB2, EB3, EB5, সো EB4, EB5। সো EB3 টা হচ্ছে নন স্কিল ইমিগ্রেন্ট, যারা কিনা এদেশে আপনার কোম্পানি স্পন্সর করে আমেরিকা নিয়ে আসবে, যারা ওই কাজগুলো ক্ষেত্রে আমেরিকান আপনার ওয়ার্কার্স অ্যাভেলেবেল না, তখন সেটা লেবার ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল সাপেক্ষে তারা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারে। তো সেক্ষেত্রে অনেক কান্ট্রির ক্ষেত্রে ব্যাকলগ আছে, বাংলাদেশের ক্ষেত্রে এখনো ব্যাকলগ নেই। কারো যদি EB3 এর জন্য লেবার সার্টিফিকেশন অ্যাপ্রুভাল থাকে, তারা কিন্তু সরাসরি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারে। আমাদের টেলিফোনে একজন দর্শক রয়েছেন। দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি আয়েশা, আমি শুনতে আমার পাচ্ছি, একটা বলুন। কোশ্চেন আছে। আমার ফ্রেন্ড ওর মার জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু করোনার কারণে ওর পর্যাপ্ত ইনকাম না থাকাতে ও এই বছর ট্যাক্স মানে স্পন্সর করতে পারতেছে না। তাইলে ওকে নেক্সট ইয়ার এই বছর আপডেট দিয়ে নেক্সট ইয়ার স্পন্সর করতে পারবে? কোনো সমস্যা হবে কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি মাহফুজুর রহমান। আমি কি লাইনে থাকবো? না ঠিক আছে, আপনি শুনুন। এই ক্ষেত্রে যদি এটা হচ্ছে আপনার ইউএস সিটিজেন তার মায়ের জন্য স্পন্সর করবে, সেক্ষেত্রে অবভিয়াসলি উনি হবেন প্রাইমারি স্পন্সর। সেক্ষেত্রে ওনার যদি ইনকাম যদি সাফিসিয়েন্ট না থাকে, উনি কিন্তু ইচ্ছা করলে জয়েন্ট স্পন্সর অ্যাড করতে পারে। আর এছাড়াও যদি মনে করে যে না জয়েন্ট স্পন্সর অ্যাড করবে না, তাহলে সেক্ষেত্রে ইচ্ছা করলে অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আপনার প্রলং করা যায়, যেমন ফি দিয়ে অথবা কোনো অসম্পূর্ণ কাজ আপনার সাবমিট করে কিন্তু এটা বছর খানেকের উপরে কিন্তু এটা প্রলং করা যায়। তো সেক্ষেত্রে ইচ্ছা করলে উনি নেক্সট ইয়ারে ট্যাক্স ফাইল করেও কিন্তু ওনার নিজের স্পন্সর দিয়ে কিন্তু ওনার মাকে স্পন্সর করতে পারে। ধন্যবাদ আয়েশা, আশা করছি আপনার উত্তরটি আপনি পেয়েছেন। মাহফুজুর রহমান, আমাদের কাছে ফেসবুকে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি আমার কাছে একটু জটিল মনে হচ্ছে, দেখুন আপনি এটা কোনো সহজ উত্তর দিতে পারেন কিনা। আপু লিখেছেন আবু রাহাত সোহেল রানা, তিনি লিখছেন, আপু আমি বাংলাদেশ থেকে দেখছি, আমার বাবা ছোট ভাইয়ের জন্য E2A ভিসার আবেদন করেছিলেন। জন্ম সনদের কারণে এটি ডিনাইড হওয়ার পর আপিল করতে গত মাসে USCIS কেসটি BIA তে পাঠিয়ে দিয়েছে। কবে নাগাদ রেজাল্ট আসতে পারে? এটা হচ্ছে যেটা আই থিঙ্ক এটা I-130, যেটা কিনা ওনার বাবা ওনার ছোট ভাইয়ের জন্য আবেদন করেছে, সেটা কিন্তু USCIS যে কোনো কারণে হোক হয়তো ডিনাই করেছে। ডিনাই করলে সেটার পরবর্তী স্টেপ হচ্ছে BIA বোর্ড অফ ইমিগ্রেশন আপিলে সেটা চলে যায়। তো সেক্ষেত্রে ওনারা যেটা আপিল করেছে সেই আপিলটি অ্যাডজুডিকেট হতে মিনিমাম 6 মান্থ সময় লাগে এবং বছর খানেকও লাগতে পারে। মাহফুজুর রহমান, আমাদের সাথে টেলিফোনে আরো দর্শক রয়েছেন, আমরা প্রশ্ন নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শরীফ বলছিলাম কুইন্স থেকে। জি বলুন। তো আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে, আমার প্যারেন্টস ওনারা গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশ থেকে এসেছিল এখানে।
তো ওনারা 1 বছর এখানে স্টে করার পরে এই বছরের জানুয়ারিতে এন্ড অফ জানুয়ারি বাংলাদেশে যায়। তো কোশ্চেনটা হচ্ছে যে গ্রিন কার্ড হোল্ডাররা কতদিন বাংলাদেশ থেকে ফেরত আসতে হবে, কতদিনের ভিতরে, বা এখন করোনার পরিস্থিতির কারণে তো ওনারা একটু এজ মানুষ 60-65, তো খুব বেশি মুভমেন্ট করতেছে না। তো এখন কতদিনের ভিতরে আসতে হবে, বা এটা কি ধরনের প্রবলেম গুলো হয়, লাইক টাইমিং এর বিষয়টা যদি ফেরত আসার সময়। ধন্যবাদ দর্শক। মাহফুজুর রহমান কোনো প্রশ্ন করবেন? না, ঠিক আছে, বুঝতে পেরেছি উনি কি বিষয় আপনি জানতে সাথেই চাচ্ছেন। থাকুন। জি। রাইট, গ্রিন কার্ড নিয়ে যেটা একটা নির্দিষ্ট রুল আছে, যারা কিনা আমেরিকাতে লফুল পার্মানেন্ট রেসিডেন্স, তারা আমেরিকার বাইরে কত সময় থাকতে পারবে সেটা একটা রুল আছে। সেটি হচ্ছে অ্যাজ এ রাইট কিন্তু 6 মান্থ থাকা যায় আমেরিকার বাইরে, কিন্তু কেউ যদি 6 মান্থের উপরে থাকে, যেমন 1 বছর এবং 1 বছরের আগে ব্যাক করে, স্টিল উনি আসতে পারবে, তবে সেই ক্ষেত্রে অথবা কোনো ছোটখাটো প্রশ্নের সম্মুখীন হতেও পারে। আর কেউ যদি 1 বছরের বেশি অতিক্রম হয়ে যায় কারো এই আমেরিকার বাইরে, তাহলে কিন্তু গ্রিন কার্ডটি অটোমেটিক বাতিল হয়ে যায়। তো সেক্ষেত্রে ওনার প্যারেন্টসরা যেটা সিচুয়েশন, অবশ্যই চেষ্টা করতে হবে যেন 1 বছরের মধ্যে ব্যাক করে যদি আবার দেশের বাইরে যেতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনার রি এন্ট্রি পারমিট নেওয়া যায় 2 ইয়ার্স এর জন্য, সেটি কিন্তু ইচ্ছা করলে অ্যারেঞ্জ করে যেতে পারে। আর যদি ইনকেস কোনো কারণে যদি 1 ইয়ার অ্যাবাভ হয়ে যায়, সেক্ষেত্রে এমবেসিতে সেটা আবেদন করতে হবে। সেটি হচ্ছে SB1 ভিসা, যেটা ভিসাটি আবার ইস্যু করার জন্য আবেদন করতে হয়। ধন্যবাদ মাহফুজুর রহমান। আমাদের ফেসবুকে আরেকটি প্রশ্ন আছে, প্রশ্নটি করেছেন ইমাম হাসান। প্রশ্নটি একটু বড়, তারপরে আমি প্রশ্নটি নিয়ে নিচ্ছি। ইমাম হাসান বলছেন যে 2011 সালে তার ভাই ডিভির মাধ্যমে আমেরিকান সিটিজেনশিপ পেয়েছেন। তো এরপরে তিনি তার ওয়াইফ এবং মায়ের জন্য অ্যাপ্লাই করেছেন। তারা দুজনই আমেরিকাতে এসেছে এবং তার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন, যিনি ইমাম হাসান। তো অ্যাপ্লাই করার পর এখন 2 বছর হয়ে গেছে। তো অ্যাটর্নির সাথে কোনো একজন অ্যাটর্নি তাদেরকে জানিয়েছে যে এই ভিসাটি অ্যাপ্রুভড হতে বা তার এই ইউনাইটেড স্টেটসে আসতে আরও 10 বছরের মতো লেগে যাবে। এখন হাসান ইমাম যে প্রশ্নটি করছেন যে তার মা এখানে এসেছেন, তো তিনি এখানকার 2 বছর ধরে থাকছেন এবং 1 বছর পরেই তিনি সিটিজেন হবেন, তখন কি তার জন্য অ্যাপ্লাই করতে পারেন? তাহলে এটি সময় কি পরিমাণে লাগতে পারে? এখানে একটি সম্পূরক প্রশ্ন আছে, সেটা উনি কি বলেছে কোথাও যে উনি ম্যারিড কিনা আনম্যারিড বর্তমানে, ইমাম হাসান? না, এই ব্যাপারটি নিয়ে কোনো মেনশন করেননি। ঠিক আছে, আমি দুইভাবেই আনসারটা দিচ্ছি। সেটি হচ্ছে উনি ম্যারিড হোক অথবা আনম্যারিড হোক, ওনার ভাই যেটা ওনার জন্য আবেদন করেছে, সেটি যেটা লয়ার যেটা বলেছে 10 বছর, সেটা আসলে এটাই সঠিক যে টাইমিংটা হচ্ছে এখন একটা অ্যাপ্লিকেশনের ভাই বোনের আবেদন অ্যাপ্লিকেশনের অ্যাডজুডিকেট হতে 10 থেকে 12 বছর সময় লাগে। আর ওনার মা যেহেতু আমেরিকায় আছে, উনি যদি আনম্যারিড হয়, তাহলে কিন্তু উচিত হবে সাথে সাথে ওনার মা যেন ওনার জন্য আবেদন করে দেয়। সেক্ষেত্রে আপনার 5 থেকে 6 বছরের মধ্যে কিন্তু উনি আমেরিকায় ইমিগ্রেন্ট হয়ে আসতে পারবে। আর যদি উনি ম্যারিড হয়, তাহলে সেক্ষেত্রে ওনার মা সিটিজেন হওয়ার পরে ওনার জন্য হয়তো আবেদন করতে পারে। সেক্ষেত্রে ভাই বোনের আবেদন এবং মা ইউএস সিটিজেন তার ম্যারিড চাইল্ডের আবেদনের সময়কাল কিন্তু অলমোস্ট সেম। তো সেক্ষেত্রে খুব একটা ভ্যারি করবে না। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন ফোনে। দর্শক, জি বলুন, আপনার নামটা বলুন, পরিচয়টি দিন। আমি কুইন্স থেকে বলতেছি। জি। আমার একটা প্রশ্ন, আমি আমেরিকান সিটিজেন, আমার আব্বা আম্মা মারা গেছে, তো আমার একজন নিকটতম আত্মীয় আমার খালা আছে, আমি ওনাকে নিয়ে আনতে চাই এ দেশে। এখন কি তাকে আনার কোনো সুযোগ আছে কিনা, যদি মাহমুদ ভাই একটু বলতেন প্লিজ। জি ধন্যবাদ। দর্শক, আমাদের সাথেই থাকুন, মাহফুজুর রহমান আপনাদের উত্তরটি দেবেন। ধন্যবাদ মাসুদ সাহেব। সাধারণত ইউএস সিটিজেনের আমরা যারা এখানে ইউএস সিটিজেন আছে অথবা লফুল পার্মানেন্ট রেসিডেন্ট আছে, তাদের কিছু নির্দিষ্ট রিলেটিভসকে কিন্তু স্পন্সর করা যায়। সেক্ষেত্রে কিন্তু আন্টি খালাদের কিন্তু কোনো স্কোপ নেই। তো উনি অ্যাজ এ ইউএস সিটিজেন, ওনার খালার জন্য উনি কোনো ইমিগ্রেন্ট ভিসা স্পন্সর করতে পারবে না, কিন্তু উনি ইচ্ছা করলে ওনার খালা যেটাকে B1 B2 ভিসা, যেটা কিনা টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারে, ওনাকে দেখতে আসার জন্য, সেটার জন্য ট্রাই করতে পারে। মাহফুজুর রহমান, আমাদের আরেকটি প্রশ্ন আছে ফেসবুকে। প্রশ্নটি করেছেন রাজীব আনসারি। তিনি বলছেন, আই এম এ ইউএস সিটিজেন, আই অ্যাপ্লাইড ফর মাই ওয়াইফ, আই সাবমিটেড অল দ্য ডকুমেন্টস, সিভিল ডকুমেন্ট, ফিনান্সিয়াল ডকুমেন্টস, আই হ্যাভ এ কোয়েশ্চেন, হাউ মেনি মান্থস টু টেক অল দ্য ডকুমেন্টস?
এটা যদি উনি অ্যাজ এ ইউএস সিটিজেন, দ্যাট মিনস হচ্ছে ওখানে কোনো টাইম আপনার ব্যাকলগ নেই। ওনার ন্যাশনাল ভিসা সেন্টারে যদি সমস্ত ডকুমেন্ট যদি উনি সাবমিট করে থাকে এবং ডকুমেন্টারি কোয়ালিফাই হয়ে যায়, তাহলে ইউএস এমবেসিতে ইন্টারভিউর পাইপলাইনে দিয়ে দেওয়া হবে ওনার অ্যাপ্লিকেশনটি। আর এখন যেটা বর্তমান যে কোভিড সিচুয়েশনের কারণে আমরা দেখা যায় বিশেষ করে আমাদের ঢাকা এমবেসির কিন্তু ইন্টারভিউ স্কেজুলিংটা কিন্তু খুবই মধ্যগতিতে দেখা যাচ্ছে। তো আসলে যদি উনি ডকুমেন্টারি কোয়ালিফাই হয়ে যায়, আমার মনে হয় যে কোনো সময় উনি ইন্টারভিউ পাবে। জি, আমাদের সাথে ফোনে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে নিই। হ্যালো, জি বলুন। জি আপু, আমি ভাইয়ের সাথে একটু কথা বলতে জি, যাচ্ছিলাম। উনি শুনছেন, আমার বলুন। কোশ্চেনটা হচ্ছে, নর্মালি আমরা যেটা জানি যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বা মেডিকেয়ার বেনিফিট, কেউ যদি ইউএসএ তে জব করে বা হাজবেন্ড যদি জব করে ওইটা ওয়াইফ পায় বা ওয়াইফেরটা হাজবেন্ড পায়, বা আফটার 65 তারা এলিজিবল হয়। বাট আমি জানতে চাচ্ছি, মানে আমার একজন পরিচিত আছে, তো উনি কখনো জব করে নাই, ওনার হাজবেন্ডও না। তো মানে ওই ক্রাইটেরিয়া গুলো বাদ দিয়ে কি অন্য কোনো ওয়ে আছে, বা এটা কি লাইক স্পেসিফিক 65ই হতে হবে? যেমন আমার বাবার বয়স হচ্ছে 55, আমি কি অ্যাপ্লাই করতে পারবো কোনোভাবে, কিন্তু সে কখনো জব করে না ইউএসএ তে? মাহফুজুর রহমান, কোশ্চেন উনি এটা ক্লিয়ার? আসলে যে প্রশ্নটি করেছে সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট সংক্রান্ত প্রশ্ন করেছে। তো সেক্ষেত্রে ওনাকে সেরকম কোনো কনক্লুসিভ ধারণা দিতে পারবো না। তো ওনার যেটা উচিত হবে যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিয়ে কিন্তু কোনো স্পেশাল অ্যাটর্নি কাজ করে ওনাদের সাথে উনি যোগাযোগ করতে পারেন। জি দর্শক, আপনি যে কোনো অভিজ্ঞ একজন অ্যাটর্নি, ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কথা বলে আপনি সমাধানটি পেতে পারেন। আমাদের সাথে ফোনে আরেকজন দর্শক আছেন, জি ফোনটি আমরা নিয়ে নিই। দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। আমি মিশিগান থেকে নিগার সুলতানা বলছিলাম। আমার একটা কোশ্চেন আছে। আমরা 2017 অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছি, একবার ওয়ার্ক পারমিট পেয়েছি। তারপর আমাদের ইন্টারভিউ ডেট আসে, আমরা সেটাকে ইন্টারভিউ জায়গাটা পরে অনেক দূরে। তো আমাদের লয়ার বলছে যে আপনারা আমি অ্যাপ্লিকেশন করে আমি কাছে নিয়ে আসি, সমস্যা হবে না। তো অ্যাপ্লিকেশন করার পর কাছেই নিয়ে আসছে, কিন্তু বলছে যে 5 মাস পরে আপনাদের ইন্টারভিউ হবে। 5 মাস পর আসার পরে কোভিড শুরু হয়েছে, কিন্তু আমাদের এখন ওয়ার্ক পারমিট নাই, আমরা কোনো আনএমপ্লয়মেন্ট পাই নাই, কাজ করতে পারতেছি না, আমরা কিছুই পাই নাই, সোজা কথা। এখন আমরা কি করব? উনি আপনি বললেন প্রথমে ওয়ার্ক পারমিট পেয়েছিলেন, আপনি একবারও পাননি ওয়ার্ক পারমিট, না একবার পেয়েছিলেন? একবার পেয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। কিন্তু রিনিউর জন্য আবেদন করেছিলেন? রিনিউর জন্য? জি জি, পরে কোভিড আরম্ভ হয়ে গেল। না, কিন্তু রিনিউ হয়নি আপনার ওয়ার্ক পারমিট? না, বলছে ইন্টারভিউ না হওয়া পর্যন্ত আমরা নাকি করতে পারবো না। আসলে কি করবো আমরা এখন? ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা যে ঘটনাটি যেটা হয়েছে, যখন কোনো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাবমিট করা হয় ইউএসসিআইএস, এবং যদি কোনো কারণে অ্যাসাইলাম ইন্টারভিউ জন্য রিস্কেডিউল করা হয় অ্যাপ্লিকেন্টের পক্ষ থেকে, তখন কিন্তু ক্লকটি স্টপ হয়ে যায়, এবং সেটা কিন্তু তখন তারা ওই নতুন করে ডেট পড়া পর্যন্ত কিন্তু ক্লক আর রান থাকে না। সেই কারণটিতে হয়তোবা ওনাদের যে নতুন করে ইএডি কার্ড ইস্যুর ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ মাহফুজুর রহমান। আমার কাছে আরেকটি প্রশ্ন আছে, প্রশ্নটি করেছেন সোহাগ। তিনি বলছেন যে তিনি ইউএস সিটিজেন এবং তিনি তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কিন্তু তিনি মেডিকেড নেন। তো এটি কি কোনো রকম তার এই আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করবে কিনা? না, মেডিকেড যেটা কিনা আমরা দেখছি ট্রাম্প প্রশাসনের আমলে কিন্তু তারা ইন্ট্রোডিউস করতে চেয়েছিল, যে পাবলিক চার্জের বিষয়, যে মেডিকেড নিলে ইমিগ্রেশন বেনিফিট পাবে না। তো বর্তমানে সেই রুলটি আর এখন নেই। এখন যে পাবলিক চার্জের যে রুল আছে 1999 এর যে রুল, সেই রুলে কিন্তু মেডিকেডে কোনো প্রকার বাধাগ্রস্ত হবে না। কোনো ব্যক্তি যদি মেডিকেড নিয়ে থাকে, এতে ক্ষেত্রে ইমিগ্রেন্ট বেনিফিটের কোনো এটা বাধাগ্রস্ত করবে না। আমাদের সাথে ফোনে একজন দর্শক আছে, আমি ফোনটি নেব, কিন্তু মাহফুজুর রহমান, যে ব্যাপারটি বলতে চাই যে এই
পাবলিক অ্যাসিস্ট্যান্স বা এই বেনিফিটস, গভর্নমেন্টাল বেনিফিটস যেগুলো, এগুলো নিয়ে আসলে প্রচুর ধোঁয়াশা আছে যে কোনটা পাবলিক চার্জের আওতায় পড়বে, কোনটা পড়বে না। এই ব্যাপারগুলো নিয়ে আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা কোনো একদিন হতে পারে। তো এখন আমাদের সাথে ফোনে একজন দর্শক রয়েছেন, ফোনটি নিয়ে নিই। দর্শক, হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ উদ্দিন বলছি নিউ ইয়র্ক থেকে। আমার প্রশ্নটা হচ্ছে মাহবুব ভাইয়ের কাছে। আমি ইউএস সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছি ডিসেম্বরে। আমি যদিও আমেরিকা আসছি জানুয়ারিতে ফার্স্টে। তো এখন আমার ফর্মটা ফিল আপ করার সময় আমি যাকে দিয়ে ফিল আপ করালাম, উনি আমার বাবা হচ্ছে যে এখানকার সিটিজেন। উনি বাই মিস্টেকে উনি সিটিজেন হিসেবে ওখানে ফর্মে উল্লেখ করছে। তাতে কি আমার কোনো অসুবিধা হবে কিনা? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যখন আমেরিকায় আসলাম তখন আমার বাবা, আমি যদিও বিবাহিত ছিলাম, আমার বাবা উনি অবিবাহিত দেখিয়ে আমাকে আনা হয়েছে। এখন আসার পরে আমি যখন আমার বৌভাতের জন্য অ্যাপ্লাই করতে গেলাম, আমি যখন বিয়ে করছি আমার অরিজিনাল কাগজপত্র সবকিছু আমি অরিজিনাল সাবমিট করার পরে আমার বৌভাতটাকে আমি 2019-এ এই দেশে আনলাম। তাতে কি আমার কোনো সিটিজেনশিপ পরীক্ষার জন্য কোনো অসুবিধা হবে কিনা? মাহফুজুর রহমান, আপনি কি কোনো পাল্টা প্রশ্ন করবেন? ধন্যবাদ। না না, উনি যেটা বলেছিল যে ওনার বাবা কি ইউএস সিটিজেন, বাবা ইউএস সিটিজেন নাকি, একবার বলেছে সিটিজেন, আবার সেটাই বলেছিলেন। জি, আমার বাবা হচ্ছে ইউএস সিটিজেন, বাট আমার সিটিজেনশিপ পরীক্ষার জন্য যখন ফর্ম অ্যাপ্লাই করছে, ফর্ম ফিল আপ করছে, ওখানে লিখছে যে মানে আমার বাবা ইউএস সিটিজেনশিপ না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে আপনার সিটিজেনশিপ আবেদনের একটা ক্লারিক্যাল মিস্টেক। তো সেই জিনিসটি খুব একটা প্রবলেম করবে না। যখন আপনি ইন্টারভিউতে যাবেন তখন আপনি ওই ইনফরমেশনটি আপডেট করে দিতে পারবেন ইন্টারভিউ শুরু করার আগেই। তো এই ক্ষেত্রে কোনো আপনার ইন্টারভিউর ক্ষেত্রে কোনো নেগেটিভ ইফেক্ট হবে না। কিন্তু আরেকটি যেটা আপনি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যে আপনি এই দেশে আপনি যেটা আসছেন আনম্যারিড হিসাবে, আসলে আপনি ম্যারিড ছিলেন এবং পরবর্তীতে আপনি ওই ম্যারিড আপনার ওয়াইফকে আমেরিকা নিয়ে আসছেন, দ্যাটস ফাইন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো বিজ্ঞ অ্যাটর্নির সাথে আলাপ করতে হবে, কারণ আপনার যে এখন সিটিজেনশিপ আবেদন করেছেন এটা আসলে একটু ক্রিটিক্যাল হয়ে যেতে পারে যদি আপনি ইন্টারভিউতে যান। কারণ আপনার যেহেতু আপনার ম্যারিড যদি আপনার এই দেশে আসার আগে হয়ে থাকে তাহলে আপনার গ্রিন কার্ডও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো অবশ্যই আপনি কোনো অ্যাটর্নির পরামর্শ নেন, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আপনার জন্য। ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, ফোনটি নিয়ে নিচ্ছি আমরা। দর্শক, হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, আমি মাহবুবের কাছে একটা প্রশ্ন। আমি গত অনুষ্ঠানে কল দিছিলাম। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2019-এর সেপ্টেম্বরে। তারপরে ইউএসসিএস কে কল দিছিলাম আমি গত মানডে। ওরা বলছে যে 2019-এর আগস্টের কাগজে কাজ করতেছে। তো এটার জন্য জানতেছে যে কতদিন লাগবে আর আমার অ্যাপ্রুভালটা পেতে। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এটি হচ্ছে আপনার, আপনি সম্ভবত গ্রিন কার্ডধারী, যেটা কিনা বেশিরভাগ সার্ভিস সেন্টার, যেমন স্পেসিফিক্যালি ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার, ওখানে কিন্তু ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টারে পড়েছে। রাইট, সেক্ষেত্রে আপনার স্পাউসের যে আবেদনগুলো এরকম 2 ইয়ার্স এর মতো সময় লাগছে। তো আপনাকে যেহেতু যেটা বলেছে যে অগস্টের কাজ তারা করছে, দ্যাট মিনস হচ্ছে আপনাকে হয়তো আরো মাস 2 অপেক্ষা করতে হবে আপনার সিরিয়াল নাম্বার আসার জন্য। এরপরেও যদি কোনো রেজাল্ট না আসে আপনার আবেদনে, তখন আপনি ইউএসএ কোয়ারি পাঠাতে পারেন। মাহফুজুর রহমান, আমরা সময়ের দ্বারপ্রান্তে চলে এসেছি, কিন্তু আমি একটি কমেন্ট যেটি ফেসবুকে পেয়েছি সেই কমেন্টটি না করলেই নয়, আমি পড়ে শোনাচ্ছি। কমেন্টটি করেছেন প্রবুর বাবু। তিনি লিখছেন, অ্যাটর্নি মাহফুজুর রহমান ভাই খুবই সুন্দরভাবে আইনি বিশ্লেষণ, ওনার সুস্থতা ও দীর্ঘ কামনা করছি। আসলে
প্রিয় দর্শক, আসলেই খুব ভালো লাগে যখন আমাদের প্রচেষ্টা আপনাদের কাছে পর্যন্ত পৌঁছায়, আপনাদের ভালো লাগে। আমাদের সেটিই কামনা থাকে যে আমাদের আয়োজন আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে এবং আপনারা উপকৃত হবেন। মাহফুজুর রহমান, খুব জলদি করে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। যেটা আমরা আজকে আলোচনা শুরু করেছিলাম যে ইমিগ্রেশনের কোনো আপডেট আসছে কিনা, আসলে সেটা একটা প্রতীক্ষার বিষয় এবং যেটা বিভিন্ন লবিং গ্রুপ কিন্তু কাজ করে যাচ্ছে আপনার ওয়াশিংটনে যেন কিনা ইমিগ্রেশন রিলেটেড যে বিলগুলো হাউস এবং সিনেটে পাস হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের সামনে দেখার বিষয় যে কত তাড়াতাড়ি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো বিল পাস হয় এবং সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা অনেক প্রশ্ন আমাদেরকে ফেসবুকে করেছেন এবং ফোনেও অনেক দর্শক আমাদের জন্য অপেক্ষায় ছিলেন। আমরা সব প্রশ্ন নিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আমাদের সময়ের একটা স্বল্পতা রয়েছে। তো আমরা আশা করছি পরবর্তীতে যে অনুষ্ঠান আমাদের হবে, অ্যানালিসিসে চোখ রাখুন, আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং TVN 24-এর সাথেই থাকবেন। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।